ইতিহাস বারবার একটা কথাই প্রমাণ করে, ক্ষমতায় থাকা মানুষ যখন সাধারণ শিক্ষার্থীদের ছোট করে কথা বলে তখন সেই একটা বাক্যই হয়ে ওঠে পতনের কারণ। 2024 সালের কথা, কোটা আন্দোলনের রাস্তায় নেমেছিল দেশের শিক্ষার্থীরা। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে সেই শিক্ষার্থীদেরকে ট্যাগ দিয়েছিল রাজাকারের নাতিপুতি হিসেবে। এদিকে এই একটা মন্তব্য পুরো দেশে আগুন জ্বালিয়ে দেয়। যে আন্দোলন ছিল শুধু কোটা সংস্কারের দাবিতে, সেটি রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে 17 বছরের ক্ষমতার মনসন ভেঙে পড়ে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। একটা অবমাননাকর মন্তব্য কিভাবে গোটা একটা শাসনকালের ইতি টেনে দিতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। এদিকে আশ্চর্যের বিষয়, এই একই চিত্র দেখা গেছে প্রতিবেশী দেশ ভারতেও। এই বছরের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার তরুণদের উদ্দেশ্য করে বলে বসেন, তারা তেলাপোকা আর পরজীবীদের মতো। ব্যাস, এই মন্তব্যটুকুই হয়ে ওঠে বিদ্রোহের প্রতীক। তরুণরা লজ্জা না পেয়ে বরং এই অপমানকে নিজের অস্ত্র বানিয়ে নেয়। জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। নিজেদেরকে তারা নিজেরাই ডাকতে শুরু করে তেলাপোকা বলে। প্রশ্নফাঁস, পরীক্ষা কেন্দ্রে অনিয়ম আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথ কেঁপে ওঠে লাখো তরুণের স্লোগানে। একটা অবমাননাকর শব্দ থেকেই জন্ম নেয়া এই আন্দোলন আজ ভারতের যুব রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায়। এদিকে এখন 2026 সালের জুলাইয়ে বাংলাদেশেও একই ধরনের গল্প নতুন করে লেখা হচ্ছে। টানা বন্যার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেখানে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে, মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ভূমিধসের বন্যার কবলে প্রায় নিঃশেষ, কিছুক্ষণ পরপরই পাওয়া যাচ্ছে একের পর এক মৃত্যুর সংবাদ। ঠিক সেই অবস্থাতেই সেই মুহূর্তেও বাংলাদেশে চলছে এইচএসসি পরীক্ষা। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যেখানে সামান্য একটু আশ্রয় হয়ে উঠেছে অসম বিলাসিতার নাম, যেখানে ঘরবাড়ি, স্কুল পানিতে টইটুম্বুর হয়ে থাকলেও এইচএসসি পরীক্ষা বন্ধ না করার সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গা থেকে এসেছে একের পর এক দুর্ঘটনার চিত্র। কেউ পরীক্ষা দিতে এসে পড়ে গেছে অদৃশ্যমান হলে, কেউ বা কেন্দ্রে এসেছে গলা সমান পানি ডিঙিয়ে। এদিকে এমন দুরবস্থার মধ্যেও ভাইরাল হয়েছে শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য, যেখানে তিনি শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধন করেছেন। এমনিতেই এমন মহা দুর্যোগের মধ্যে পরীক্ষা চলমান থাকায় ক্ষুব্ধ ছিল শিক্ষার্থীরা। তার উপরে শিক্ষামন্ত্রীর এমন বেফাস মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই একটা মন্তব্যই ঢাকার সায়েন্স ল্যাব থেকে শুরু করে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, রংপুর সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শিক্ষার্থীরা একটা দাবিতেই অনড়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের অপমান করে কথা বলে, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা বোঝে না, নিজের ব্যক্তিগত ইচ্ছা কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়, এমন শিক্ষামন্ত্রী তারা চায় না। এদিকে শিক্ষার্থীদের এই বিক্ষোভের মধ্যে ঘটেছে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা অভিযোগ করেছে বহিরাগত অনেকেই তাদের আন্দোলনে ঢুকে ন্যায্য আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে। ভিউয়ার্স, তিনটা দেশ তিনটা সময়, কিন্তু গল্পটা যেন একই। ক্ষমতায় থাকা মানুষ যখন শিক্ষার্থীদের ছোট করে দেখে, ইতিহাস তখন প্রমাণ করে দেয় তরুণদের অপমান করার মূল্য একদিন না একদিন চোকাতে হয়। এখন দেখার বিষয় বাংলাদেশের এই আন্দোলন কোন দিকে মোড় নেয়। যদিও আন্দোলন দমাতে অলরেডি দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন শুরু হয়ে গেছে। এছাড়া শিক্ষামন্ত্রী তার সেই বেফাস মন্তব্যের কারণে শিক্ষার্থীদের কাছে ক্ষমাও চেয়েছেন। তবে শেষ পর্যন্ত এই জল কত দূরে গড়ায় সেটাই দেখার বিষয়। তো দর্শক, শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যখন যে ক্ষমতার আসনে বসে তখনই সে নিজের ইচ্ছেগুলোকে কেন শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়, আর কেউ যখন তার প্রতিবাদ করে তখন তার উপরে চালানো হয় অকাত্য নির্যাতন? এই ঘটনাগুলো আসলে বাংলাদেশে কেন ঘটে? এই উত্তরটা হয়তো আপনাদের কাছেও নেই। তবে ঘটনা যেটাই ঘটুক, ন্যায্য দাবি, ন্যায্যতার পক্ষে সবসময় আমাদের অবস্থান নিতে হবে। কেননা এই দেশের শিক্ষার্থীরা হেরে গেলে হেরে যাব আমরা, হেরে যাবে পুরো বাংলাদেশ।